আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। প্রায় 5 যুগ ধরে তিনি আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির ভুবনে বিচরণ করছেন। 64 সালে প্রথম ছবি। এর আগে মঞ্চে কাজ করেছেন, রেডিওতে কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করার পর কাজ করেছেন টেলিভিশনে। তিনি আমাদের সবার প্রিয় মঞ্জুশ্রী বিশ্বাস। অভিনেত্রী, লেখক মঞ্জুশ্রী বিশ্বাসকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। 1964 সাল মুক্তি পেল সুভাষ দত্তের সারা জাগানো ছবি সুতরাং। এই ছবিতে আমরা পেলাম আজকের অতিথি মঞ্জুশ্রী বিশ্বাসকে। কেমন আছেন? ভালো আছি ভাইয়া। জানতে চাইব সেই অনেক দিন আগের কথা, সাংস্কৃতিক অঙ্গনে কি করে এলেন? সাংস্কৃতিক অঙ্গনে আসার মূল কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে নাচ করতাম। আমার খুব প্রিয় বস্তু ছিল নাচ এবং গান। আমি বাড়ির মজুমদারের কাছে গান শিখতাম আর নাচ করতাম। আমি স্কুলে পড়তাম, তো পাড়ার ছোট ছোট ফাংশন হলে আমি নাচতে যেতাম এবং সে নাচ করে করেও আমি প্রায় 105টা মেডেল পেয়েছিলাম, সব গোল্ড মেডেল। আমার খেয়াল আছে আমি প্রথম নাটকে আসি, আবু হেনা মুস্তাফা কামাল, খুব নাম করা শিক্ষক ছিলেন, গীতিকার। উনি কিন্তু খুব শখ করে আমাকে নাটকে নিয়েছিলেন। ওই নাটকটির নাম ছিল প্রদীপ শিখা এবং ওই নাটকটি এডওয়ার্ড কলেজ মঞ্চে হয়েছিল পাবনাতে। তখন আমি নায়িকা আর মুস্তাফা ভাই ছিলেন নায়ক এবং সেই নাটকটা পরপর 8 দিন হয়েছিল। এবার জানতে চাইবো চলচ্চিত্রের কথা, সুভাষ দত্তের কথা, সুতরাং এর কথা। হ্যাঁ, সুভাষদা অত্যন্ত আমার খুব প্রাণের এবং বলতে গেলে আমার সঙ্গে তার এত বেশি আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালোবাসতাম আমি তাকে, শ্রদ্ধা করতাম। পরিচয়টা হলো কি করে? পরিচয়টা হলো একটা নাটক হচ্ছিল বাংলাদেশ ব্যাংকের, আপনার বিজয়া নাটকটা। তো ওই বিজয়া নাটকে বিজয়া রোল করবার জন্য উনি ছিলেন ডিরেক্টর, আমাকে নিয়ে গেলেন এবং ওই নাটকে আমি 18 বার কাপড় বদলিয়েছিলাম। একটি নাটকে 18 বার। মানে এটা আবার প্রত্যেকটা পত্রিকায় কোট করেছিল যে এরকম নায়িকা দেখিনি, মানে মুহূর্তে মুহূর্তে কাপড় বদলিয়ে সে অভিনয় করেছে, মারাত্মকভাবে প্রশংসা করেছিল। সুভাষদা আমাকে প্রচন্ড ভালোবাসে বলে, তাহলে বললো আমাকে যে মঞ্জু তুমি ছবিতে করতে পারো না? আমি বললাম যে পড়াশোনা করছি। আচ্ছা ঠিক আছে, করব। তখন সুতরাং ছবিটা আসলো। সুতরাংয়ে আমাকে আর কবরীকে উনি প্রথম ব্রেক দিলেন। প্রথম দিনের শুটিং এর কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। একটু বলেন তো কোথায় হয়েছিল? প্রথম দিন শুটিং কিন্তু আমাদের এফডিসিতে হয়েছিল। আচ্ছা, এফডিসিতে হয়েছিল এবং গেলাম। তখন এফডিসি এত রমরমাও ছিল না, খুব প্লেন সিম্পল আর কি। গেলাম, গিয়ে কবরীর সঙ্গে আলাপ হলো, সুভাষদা সবার সঙ্গে আলাপ করিয়ে দিল, কথাবার্তা বললাম, ভালোই লাগলো। এবং একটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে সুভাষদা যে কত ধৈর্যশীল, কোনোদিন রাখতেন না, হাসতেন সব কাজের মধ্যে। আর আমি অভিনয়টা করেছিলাম ঠিক, মানে আমি সিরিয়াসলি কিন্তু না, মানে হাসতে হাসতে সিনেমা আচ্ছা করে ফেলি, নাটক করে ফেলি, এই করতে করতেই আমি এফডিসির সঙ্গে জড়িত হয়ে গেলাম। তখনকার এফডিসি সম্পর্কে যদি কিছু বলেন। তখন আমরা অনেক কষ্ট করে এফডিসিতে যেতাম, চালের গুদামের পাশ দিয়ে একটা গেট ছিল, রেল লাইন পার হয়ে। হ্যাঁ, ওখান দিয়ে ঢুকতাম, সবার সঙ্গে দেখা হতো এবং সবাই তখন ছিল সব থেকে বড় জিনিস, তখন যেটা ছিল আপন আপনার, মানে আমরা সবাই সবার দেখা হলে এই মঞ্জু, ওই অমুক, ওই অমুক, মানে মধ্যে প্রাণ এসে গেল এবং এফডিসিতে ঢুকে মনে হলো আমার জীবন এসে গেল। খুব ভালো লাগতো তখন এফডিসি। আমার সঙ্গে তোমার না পোষায় ছেড়ে চলে যাও। হ্যাঁ, ওই একটা কফি তো তোমরা পেয়েছো, না পোষায় ছেড়ে চলে যাও। সব মেয়েরাই আশা করি একটু ভালো খেতে, ভালো করে। আমার কপালে কি কোনো দিন তা হয়েছে? তোমার কপালে কোনো দিন তা হবে না। দিন রাত তো খেতে যাচ্ছি, তবু তো চোরা দিতে পারছি না। আমি মরে গেলে চোরা তুমি ঠিকই দিতে পারবে। এত লোকের মরণ হয়, অথচ আমার মরণ হয়। মরতে চাইনি, কে মরতে পারবে কিন্তু ওটা ওপর আমার হাত।
কাজের মধ্যে তো শিখেছি প্রেস ম্যাটার কম্পোজ করা। 1964 সাল সৈয়দ মোহাম্মদ পারভেজ তৈরি করলেন কারওয়া ছবিটি। ছবিতে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। জানতে চাইব ছবিটি সম্পর্কে এবং পরম শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদ পারভেজ সম্পর্কে। পারভেজ দা ছিল আমাদের ফ্যামিলি মেম্বার। বিশেষ করে চিত্রালীতে আমি রেগুলার লিখতাম, তখন রেগুলার ফিল্মের উপরে লেখালেখি করতাম। এবং পারভেজ দা বললো, মঞ্জু একটা ছবি বানাবো। আমি বানান। কারওয়া, তুই কি নেপালে যাবি? আমরা যাব। কারওয়া ছিল বিদেশি চিত্রায়িত আমাদের প্রথম ছবি। জি। এবং সেই ছবিতে আমরা কিন্তু নেপালে গিয়েছি শুটিং করতে সবাই, এবং আমরা রাজার বাড়িতেও থেকেছি। আমরা একটু জানতে চাইবো চিত্রালী সম্পর্কে। তখনের দিনে স্নেহ পত্রিকার মধ্যে আমার মনে হয় চিত্রালী হচ্ছে অত্যন্ত ভালো এবং সুন্দর পত্রিকা, যেটা এখনো হতে পারেনি আর কোনো স্নেহ পত্রিকা এত ভালো। এবং সব থেকে তার অবদান ছিল, যার মধ্যে চিত্রালীর মধ্যে SM পারভেজ, সবাইকে নিয়ে একত্রিত আমরা কাজ করেছি। এবং আজকে যারা এডিটর, মানে গোলাম সারোয়ার থেকে আরম্ভ করে এমন কোনো লোক নাই যে তারা এখানে লেখালেখি করেননি। আজকে যারা বড় বড় এডিটর যারা আছে, চিত্রালী ছিল চলচ্চিত্রের একটি প্রাণ এবং ভালোবাসার প্রাণ। এবং ওখানের থেকে নায়ক নায়িকা, আজকের ববিতা বলেন, সুচন্দা বলেন, ইভেন কবরী বলেন, রহমান বলেন, এই আপনার সালমান শাহ বলেন, অনেক নায়ক নায়িকা ওখান থেকে এসেছে। এবং সবাইকে চিত্রালীতে পদোন্নতি দিতে হয়েছে, কেউ বাদ নেই যে চিত্রালীতে যায়নি। ইন্টারভিউ দিতে তখন চিত্রালীতে তারা যেত। আমি সবাইকে ওই চিত্রালীতেই দেখেছি। আমি রেগুলার লেখালেখি করতাম। এবং পারভেজ দা একটি কথা বলেছিল যে কোনোদিন কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে লিখবে না। ব্যক্তিগত ব্যাপারটা তার একদম ঘরের ব্যাপার। তুমি লিখবে তার করণীয় কি, সে নাচলো কেমন, গান গাইলো কেমন, অভিনয় করলো কেমন, তার পারফরমেন্স কেমন। আর এখন কি, এখন কিন্তু সে সব বন্ধ হয়ে গেছে। এখন সে কি খেলো, কার সঙ্গে গেল, কোথায় পড়ে গেল, কোথায় মরে গেল, কি করলো না করলো, খুঁটি নাটি আবোল তাবোল লিখে। অভিনেতা অভিনেত্রীর অভিনয় সম্বন্ধে খুব কম লেখা হয়, কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে খুব বেশি লেখা হয়। এটা কিন্তু পারভেজ দা কোনোদিন লিখতে আমাদের দিত না। আমরা একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি সেই সময় চিত্রালীর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সেই জন্য জিজ্ঞেস করছি, আমাদের সবার প্রিয় উত্তরদা ATM হাই, তার সম্পর্কে কিছু কথা। হাই ভাই ছিলেন একটা প্রাণবন্ত পুরুষ এবং হট কেক, তার মতো লোক মানে কোনো সময় তো রাগ ছিলই না। এবং সে এমন উত্তরদাতা ছিল যে সবাই টেলিফোন করতে তাকেই খুঁজতো সবাই। এবং সে ছিল তখনের দিনের হট কেক, রিয়েল স্টার। 1964 সাল জহির রায়হান তৈরি করলেন পাকিস্তানের প্রথম রঙিন ছবি। ছবির নাম সাঙ্গাম। অভিনয় করলেন আমাদের আজকের অতিথি। শুনবো সেই সময়ের ইতিহাস, সেই সময়ের কিছু স্মৃতি কথা। জহির রায়হান আমাদেরকে নিয়ে মনে হতো খেলাধুলা করতেন। কোনো সময়ের জন্য চলচ্চিত্রে শুটিং করতে এসছি বা কোনো কিছু করতে এসছি তিনি মনে করতেন না। মনে হয় 100 জন ছেলে মেয়েকে সে কাউন্ট করে নিয়ে গিয়েছিল। তাও কিসে করে, আপনার ওই যে জাহাজে করে, আমাদেরকে সম্পূর্ণ জাহাজে করে আমরা নারায়ণগঞ্জ থেকে উঠলাম জাহাজে, আপনার চলে গেলাম চিটাগাং। চিটাগাং থেকে আমরা গেলাম রাঙ্গামাটি, রাঙ্গামাটি থেকে গিয়ে বান্দরবন। একটা গান ছিল, হাজার সাল কা বুদ্ধা মার গায়া ধুমধাম সে উসে দাফন করো, উস ঘড়ি মে जो ले भी जन्म ধুমধাম সে উসে যতন করো। এই গানটা গাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া। এই গানটা আমরা এই যে নারায়ণগঞ্জ থেকে গাওয়া শুরু করেছি, আপ টু মানে ছবি শেষ হওয়া পর্যন্ত এই গান চলেছে। এটা ছিল থিম সং। এবং অত্যন্ত দুঃখের বেদনার বিষয়, আজকে এই অনুষ্ঠানে আমরা সেই ছবির কোনো অংশ দেখাতে পারবো না। কিছু নেই, এগুলো কিছুই নেই, কিচ্ছু নেই। আমি অনেক খুঁজেছি। এই ছবিটা আমার খুব প্রিয় ছবি। ছবিটার মধ্যে সবাই আমরা ছিলাম বন্ধু। কে মনে হয়নি যে কেউ নায়ক, কেউ অভিনেতা, কেউ অভিনেত্রী। বিশেষ করে রোজি আপার কথা খুব বারবার মনে পড়ে। এবং সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবি। হ্যাঁ, আর এত সুন্দর ছবি। জানতে চাই রোজি ভাবি সম্পর্কে। আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেত্রী, অত্যন্ত ভালো মহিলা। আমার জানা মতে আমি যেমন সুমিতা দেবীকে আমি বড়দি ডাকতাম, রোজি আপুকে আমি আপু ডাকতাম। রোজি আপু আমাকে প্রচন্ড ভালোবাসতো। তার মতো প্রাণবন্ত মহিলা খুব কম ছিল। সুমিতা দেবী যেমন ছিল, সুমিতা দেবী খুব খোলা মনের মানুষ ছিল, আর রোজি আপা ছিল অত্যন্ত চাপা স্বভাবের, ভদ্র। একজন ভদ্র মহিলার যা যা গুণ থাকা দরকার তার মধ্যে তা ছিল। 1965 সাল সাদেক খান তৈরি করলেন কায়সে কাহু ছবিটি, হাসির ছবি। হাসির ছবি। আপনি সেই ছবিতে অংশ নিলেন। হ্যাঁ, অংশ নিয়েছিলাম। এবং ছবির ঘটনা এবং পারিপার্শ্বিক কিছু কথা যদি আমাদেরকে বলেন। কায়সে কাহু ছবিটাও আমরা শুটিং করেছিলাম গিয়ে কুমিল্লাতে। শামসুর রহমান সাহেব ডিসি ছিলেন তখন, তিনি আমাদের একটা বাংলো দিয়েছিলেন শুটিং করবার জন্য। ওখানে কিন্তু নায়ক নায়িকা এমন কোনো ব্যাপার ছিল না, বেদ ছিল হাসাতে হবে। এবং হাসির যত যত কারণ ছিল সবগুলোই এই ছবির মধ্যে ছিল। আরো একটি হাসির ছবি, ছবির নাম কারবো। পরিচালক আমাদের অত্যন্ত প্রিয় নজরুল ইসলাম। ছবিটি মুক্তি পেল
1966 সালে। জানতে চাইব কার্বোর পাত্রপাত্রী এবং এই ছবিটি সম্পর্কে। এই ছবিটি বলতে গেলে আমার প্রথম প্রযোজিত ছবি, কারণ তখন আমাকে নজরুল ভাই বলল, মঞ্জু এই ছবিটা আমি পরিচালনা করতে চাই। তা বললো, আপনি পরিচালনা করবেন তো ছবিটা নেবে কে? বলে তুমি বললে আমি কথা বলতে পারি, আমার চাচাতো ভাই আছে ইফতেখারুল আলম, জি স্টার জি পরিবেশনা। তা বললাম ঠিক আছে। তখন আমি আমার বাবাকে বললাম যে বাবা আমাকে $1.5 লাখ টাকা দাও, আমি একটা ছবি প্রডিউস করব। তো বললো যে তোমার এতই শখ? আমি বললাম যে হ্যাঁ। বাবার সঙ্গে সঙ্গে হাবিব ব্যাংকে $1.5 লাখ টাকা জমা দিয়ে গেলেন। তখন কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসটাই অনেক বড় ছিল, টাকা পয়সাটা এত মুখ্য ছিল না। তো $1.5 লাখ টাকা দেওয়ার পরে এই ছবির শুটিং শুরু হলো। নাসিমা আপু, সুভাষ দত্ত, আশিস কুমার লৌহ, ওনাকে একটা রোল দেবার জন্য নিয়ে আসা হলো এবং উনি একটা ওখানে ওই গানটা নিজে নিজে করেছিল। গানটা খুব হিট, পয়সা গোল টাকা গোল, গোল আলু যে গোল, তার চেয়েও গোল কিন্তু মনের গন্ডগোল, টাকা গোল। এই গানটা আমি দেখতাম সবাই গাইতো রাস্তায় রাস্তায়। সব থেকে বড় কথা এই ছবিটা $5 লাখ টাকা বিজনেস করেছিল। 1966 সাল সৈয়দ মোহাম্মদ পারভেজ তৈরি করলেন দস্তোভস্কির ইডিয়েট অবলম্বনে ছবি বেগানা। বেগানাতে অভিনয় করলেন আমাদের আজকের অভিনেত্রী মঞ্জুশ্রী বিশ্বাস। আমজাদ হোসেন, নুরুল হক বাচ্চু মিলে তৈরি করলেন 1967 সালে অত্যন্ত জনপ্রিয় একটি ছবি। ছবির নাম আগুন নিয়ে খেলা। সে সময়ের দারুণ হিট ছবি আগুন নিয়ে খেলা। এই ছবিতে অভিনয় করলেন মঞ্জুশ্রী বিশ্বাস। এই ছবিটা এত সুন্দর হয়েছিল তখন, আগুন নিয়ে খেলা, যে চিন্তাই করা যায় না। আমরা পুরো শুটিংটাই করেছিলাম চিটাগাং। চিটাগাং আশেপাশে দিয়ে ঘুরে 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 আমরা শুটিং করেছি। আমরা এই ছবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের কথা আপনার কাছ থেকে জানতে চাই, জাভেদ রহিম সাহেব। জাভেদ রহিম, মিনু মামা। জি, মিনু মামা, হ্যাঁ। যিনি এই ছবিতে বারবারই বলতেন সুচ হয়ে ঢুকেছে ফাল হয়ে বেরোবে। ফাল হয়ে বেরোবো। তাকে আমরা ভিলেন হিসেবেই দেখতাম। অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনেতা ছিল, মানুষও খুব ভালো ছিল। তিনি কিন্তু মিনু মামা হিসেবেই পরিচিত ছিলেন। আর তার সিনেমার যত অভিনেতা অভিনেত্রী সব ভাগ্নে আর ভাগ্নে। 1968 সাল আমজাদ হোসেন তৈরি করলেন বাল্যবন্ধু ছবিটি। অভিনয় করলেন মঞ্জুশ্রী বিশ্বাস। 1968 সালের ছবি সুভাষ দত্ত তৈরি করলেন আবির্ভাব। সারা জাগানো ছবি আবির্ভাবে অভিনয় করলেন আমাদের আজকের অতিথি মঞ্জুশ্রী বিশ্বাস। একটি সুন্দর ছবি তৈরি হয়েছিল আবির্ভাব। আবির্ভাব সম্পর্কে যদি কিছু বলেন। আবির্ভাব ওই সুভাষ দত্তের ছবি। আর সুভাষ দত্ত মানে আমি, কবরী, রাজ্জাক, আমরা ইউনিটি হয়ে গেছিলাম। শর্মিলা আহমেদের প্রথম ছবি। শর্মিলা আপু ছিলেন তখন রাজশাহী থেকে। জি, শর্মিলা আপু তখন এমএ পড়ে, আমার খেয়াল আছে পরীক্ষা দিয়ে এসছেন আর কি। আনোয়ার হোসেন ডাক্তারি চরিত্রে অভিনয় করেছিলেন। খুব ভালো অভিনয় করেছিলেন। সত্যদার অসাধারণ সুর। হ্যাঁ, সত্যদা একটা সুরের জগতে আমাদের দেশে যে কি ছিল, এটা সত্যদা ছাড়া আপনাকে আমি বোঝাতে পারবো না। সুবল দাস, সত্যদা, এরা আনপ্যারালাল পিস ইন আমাদের দেশে, আমাদের ফিল্ম লাইনে। এত সুরকার, এত সুন্দর আমি আর দেখিনি। এত মিষ্টি সুরের তিনি মানে গানগুলো করতেন, একটা বাঙালি মনের হৃদয় ছুঁয়ে যেত তখন। পৃথিবীর উপর, মানুষের উপর, নিজের উপর আমার ঘেন্না ধরে গেছে। তাই বাচ্চাটাকে কোথাও গুজে দিয়ে মরতে গিয়েছিলেন, এই তো? তাছাড়া আর কি বা করতে পারতাম? আত্মসম্মান বজায় রেখে সন্তানকে মানুষ করবার কোনো পথই আমার ছিল না। হত থেকে বললে তো চলবে না বোন, তুমি তো মা। মা, কিন্তু আমার খোকা, যে করেই হোক তোমার খোকাকে খুঁজে বের করতেই হবে। আর যতদিন তার দেখা না পাবে তুমি আমার কাছেই থাকবে। এভাবে আর কতদিন তোমার বোঝা হয়ে থাকবে? তুই বোঝা হয়ে আছিস নারী, ঠিকই বলেছিস রে। পরকে আপন করতে চাইলে সে আপন হয় না। ভুল হয়ে গেছে আপা, আর বলবো না, থাক, আর মা বাড়াতে হবে না। 1968 সাল মোস্তফা মেহমুদ তৈরি করলেন মোমের আলো ছবিটি। এই ছবিতে প্রযোজনায় অংশ নিলেন আমাদের আজকের অতিথি মঞ্জুশ্রী বিশ্বাস। সরাসরি প্রযোজনায় এলেন, স্বনামে এলেন, সেই ব্যাপারটি একটু বলুন। জহির রায়হানের গ্রুপ এরা ছিল। আমরা জহির রায়হান, সুমিতা দি, আমি, মুস্তাফা ভাই সব এক পরিবারের লোক ছিলাম। তো এখানে চলে আসলাম ছবিতে এবং প্রযোজনাতে অংশ নিলাম। আপনি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। দুটোর প্যারালাল নায়িকা আর কি, দুজন আর কি। এই ছবিতে অভিনয় করেছিলেন আমাদের আরেকজন শক্তিমান অভিনেতা শওকত আকবর। শওকত আকবর। শওকত আকবর সম্পর্কে আমাদের নতুন প্রজন্মের দর্শকদের সামনে যদি কিছু বলেন। শওকত ভাই অত্যন্ত সুপুরুষ লোক ছিলেন এবং অভিনেতা হিসেবে অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা ছিলেন। আনোয়ার হোসেন, শওকত
এদের তুলনা হয় না, কিন্তু উনি অকালে চলে গেছেন আমাদের জীবন থেকে। 1969 সাল মঞ্জুশ্রী বিশ্বাস আবার প্রযোজনা এলেন, তৈরি করলেন আলোর পিপাসা ছবিটি। পরিচালকের দায়িত্ব পালন করলেন আমাদের পরম প্রিয় শওকত আকবর সাহেব। হঠাৎ তাকে পরিচালক করার কারণ কি? তার সঙ্গে যখন আমি ছবি করি আগুন নিয়ে খেলা এবং অনেক চরিত্রে অভিনয় করেছে, তার সঙ্গে যখন দেখলাম আন্ডারস্ট্যান্ডিং এ, সে কিন্তু তার খুব শখ ছিল পরিচালক হবার। এবং সে বলল আমাকে যে মঞ্জু, আমি একটা ছবির গল্প লিখে রেখেছি, আপনি যদি করেন। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আলোর পিপাসা করলেও আলোর পিপাসায় কিন্তু ব্যবসা করতে পারিনি তখন সেই সময়টায়। এবং আলোর পিপাসাতে কিন্তু আমাদের লস হয়েছিল। ছবিতে অনেক টাইম নিয়ে শুটিং হয়েছিল, কারণ রুকসানা ছিল নায়িকা। আমাদের প্রায় 3-3.5 লক্ষ টাকা খরচ হয়ে গেল, কিন্তু ছবি ব্যবসা করলো 1.5 থেকে 2 লাখ, মানে পুরো লস। 1970 সাল মুক্তি পেল একটি ব্যতিক্রমধর্মী ছবি, অসাধারণ ছবি। ছবির নাম মানুষ অমানুষ। 2টি পর্বের ছবি, এক পর্ব মানুষ, অন্য পর্ব অমানুষ। ছবিটি পরিচালনা করলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন পরিচালক ফখরুল আলম, যিনি শনিবারের চিঠি তৈরি করেছিলেন, জয় বাংলা তৈরি করেছিলেন। ফখরুল আলম আমাদের মাঝে নেই, সশ্রদ্ধ চিত্তে তাকে আমরা স্মরণ করছি এবং আমাদের আজকের অতিথির কাছ থেকে জানতে চাইব সেই স্মরণীয় বরণীয় মানুষটি সম্পর্কে এবং মানুষ অমানুষ ছবিটি সম্পর্কে। ফখরুল আলম এত ভালো পরিচালক ছিলেন এবং এত ভালো মানুষ ছিলেন বলার বাইরে। এই ছবিও আমি প্রডিউস করেছিলাম, কিছু সে করেছিল, পরে পারেনি। এক পার্টে ছিল সুমিতা দি, এক পার্টে ছিলাম আমি। তো ছবিটা পড়ে এবং গল্প শুনে আমার এত ভালো লাগলো। একটা জাজের মেয়ে লন্ডন থেকে পড়াশোনা করে, সম্ভবত আমজাদ ভাইয়ের কাহিনী। হ্যাঁ, কাহিনী আমজাদ ভাই। ছবিটা শুরু হয়েছিল কিন্তু অনেক আগে। শুরু হলো আপনার গিয়ে আমার মনে হয় 66-তে, কিন্তু রিলিজ গিয়ে হলো 70-এ, কারণ সে পারছিল না করতে। সবাই যাকে দেখাচ্ছে সে নিতে চায় না ছবিটা, কিন্তু গল্পটা এত ভালো ছিল যে মানুষ মানে এরা হচ্ছে অমানুষ, আর অমানুষ মানে তারাই মানুষ। কত সুন্দর সমাজের দৃষ্টিতে যাদেরকে আমরা মানুষ মনে করি তারাই অমানুষ। মানুষ ভিক্ষে করে আনে, আমজাদ হোসেন অভিনয় করেছিল, এনে ওইটা দিয়ে খায়, সে হচ্ছে অমানুষ, তাকে কেউ দেখতে পারে না, দুধ ছাই ছাই করে। আর যারা সারাক্ষণ মদ খাচ্ছে, আড্ডা মারছে, এটা করছে ওটা করছে, এরা হচ্ছে মানুষ। সবাই ভালো অভিনয় করেছিল। 70-এ রিলিজ দেওয়ার পরে ছবিটা ব্যবসা করেনি। ছবিটা এত সুন্দর ছিল, ছবিটা এখন হলে কিন্তু দারুণ চলতো। এখন কিন্তু একদম মানুষের মনের কথা। এবং সবচেয়ে দুঃখের বিষয়, এই ছবিটির কোনো ফুটেজ আমরা পাচ্ছি না। আমি ছবিটা খুঁজেছি, আমি ফখরুল আলমের বাসায় গেছি, তোরা বললো যে আমাদের কাছে কোনো ইয়েটা নেই। এই ছবিটা আমার খুব প্রিয় ছবি ছিল। আমরা অনুষ্ঠানটি শেষ করার পূর্ব মুহূর্তে জানতে চাইবো আরো একটি অসমাপ্ত ছবির কথা। অসাধারণ ছবি হওয়ার সম্ভাবনা ছিল। পরিচালক ছিলেন জহির রায়হান। ছবির নাম 21শে ফেব্রুয়ারি। একটি চরিত্রে আপনার রূপদানের কথা ছিল। এই ছবিটা শুটিংও হয়েছিল কিছুদিন। জহির ভাই অনেক কষ্ট করে শুটিং টুটিং করলো, কিন্তু তদানীন্তন পাকিস্তান থেকে এটা বন্ধ করে দেওয়া হলো। ছবিটা কিন্তু আর আগাতে পারিনি। ওখানেও কিছু টাকা আমাদের লেগেছিল। এই করে করে বাবার কিন্তু প্রায় তখনের দিনে প্রায় 10-15 লক্ষ টাকা নষ্ট করেছে। এর জন্য আর চলচ্চিত্রের নাম বাড়িতে নিতে পারিনি এবং চলচ্চিত্র ছেড়েও দিয়েছি। দেখলাম যে না, আমার পক্ষে চলচ্চিত্রে আমার মনে হয় অ্যাডজাস্ট হচ্ছে না, যার জন্য চলচ্চিত্র ছেড়ে দিলাম। স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক পরে অন্তত চলচ্চিত্রের কথা বলার জন্য ডাকলেন। এই চলচ্চিত্রকে আমি প্রচন্ড ভালোবাসি এবং ভালোবাসি চলচ্চিত্রের লোকগুলোকে। যাদের ভালোবাসতাম তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা, যারা নেই তাদের প্রতি রইল আমার শ্রদ্ধা। এবং চলচ্চিত্রকে আপনারাও সবাই, জনগণ সবাইকে বলবো, দেখুন চলচ্চিত্র এমন একটি মাধ্যম যা দিয়ে মানুষকে চেনা যায়, জানা যায়, একটি দেশকে এগিয়ে নেওয়া যায় এই চলচ্চিত্র দিয়ে। আমার ছবি চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে। প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের।